হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি সুজয়, অর্থাৎ জিনিয়াস ক্যাম্পাসের সুজয় স্যার বা সুজয় দা, তোমরা যে নামেই ডেকে থাকো। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে অফলাইন বা অনলাইনে পড়েছো বা এখনও পড়ছো। তো তোমাদের একটা বিশেষ সমস্যার কথা বলছিলে যে দাদা পরীক্ষা তো এসে গেল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিশেষত ডাব্লিউবিসিএসটা তো সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ তো কভার করা ঠিকঠাক সম্ভব হচ্ছে না। তো তোমাদের সেই সমস্যার সমাধানের জন্য অবশেষে আমি ইউটিউবে হাজির হলাম। কারণ তোমরা দেখেছো যে বিগত বছরগুলোতে সে ডাব্লিউবি পুলিশ বলো, কেপি পুলিশ বলো বা ডাব্লিউবিপিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, এই সকল পরীক্ষাগুলোতে কি হয়, ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কি হয়, অনেক সময় হুবাহু চলে আসে, অথবা কি হয় যে হুবাহু প্রশ্ন না দিয়ে ওই প্রশ্নটা যে অধ্যায় থেকে এসেছে সেই অধ্যায়ের কাছাকাছি জায়গা থেকে কিন্তু পরবর্তী প্রশ্নটা তোলা হয়। আমি তোমাদের ডাব্লিউবিসিএসের বিগত 20 বছরের প্রিলিমসের প্রশ্নগুলোকে কমপ্লিট করিয়ে দেবো, সেটা সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ। ঠিক আছে, তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতেও পেরে গেছো যে আজকে যেমন এনসিয়েন্ট হিস্ট্রি থেকে কিন্তু আলোচনা করা হবে, অর্থাৎ এনসিয়েন্ট হিস্ট্রিতে কি প্রশ্ন এসেছে 2023-এ সেই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং যারা নতুন দর্শক রয়েছে তাদের জন্য বলবো যে অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে দেখবে কিছু না কিছু নতুন তথ্য অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো তোমাদেরকে বলি, যারা আমার পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের তো রিভিশন চলছে, তো তোমরা কি করবে, প্রশ্নটা আসার সাথে সাথে তোমরা পজ করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে এবং তারপরে তো আমি অ্যান্সার বলেই দেবো। এবং তোমাদের যে বাকি 4টে অপশান রয়েছে সেই বাকি 4টে অপশানের অ্যান্সারগুলোও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে আমাদের প্রশ্ন উত্তরের পর্বটা শুরু করা যাক। তাহলে দেখো আমরা প্রশ্ন উত্তরের পর্ব শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, যে নানাঘাট শিলালিপিতে যে রাজার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে তার নাম কি। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রথম সাতকর্ণী। ঠিক আছে, এবং দেখো এই যে শিলালিপি, এই শিলালিপিটি কিন্তু প্রথম সাতকর্ণীর রানী অর্থাৎ রানী নয়নিকা কিন্তু এটা তৈরি করেছিল। ঠিক আছে, এই প্রশ্নটার অনেকে উত্তর কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী করেছিল, তো সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এবারে দেখো গৌতমীপুত্র সাতকর্ণী, যদি দেখো গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, এবং এই গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু নাসিক প্রশস্তি করেছিল, অর্থাৎ নাসিক প্রশস্তিতে ওনার কৃতিত্ব আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবং এই যে নাসিক প্রশস্তি, এই নাসিক প্রশস্তি কিন্তু ওনার মা তৈরি করেছিল। দেখো আমার এখানে তো লেখার ব্যবস্থাটা নেই, তো তোমরা চাইলে একটু যারা নতুন রয়েছো বা যারা বিগিনার রয়েছো, তো তারা যদি নোট ডাউন করার থাকে তোমরা একটু স্লো করে নোট করে নিও, এবং যারা প্র্যাকটিসের জন্য রয়েছো তাদের জন্য শুনলেই হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক, এবং এখানে দেখো এই যে যজ্ঞশ্রী সাতকর্ণী, এই যজ্ঞশ্রী সাতকর্ণী কিন্তু সাতবাহন বংশের শেষ শক্তিশালী শাসক, কিন্তু যদি শেষ শাসক বলে তখন কিন্তু তৃতীয় পুল্যময়ী হবে। এবং দেখো এই যে বশিষ্ঠপুত্র পুল্যময়ী আছে, এই বশিষ্ঠপুত্র পুল্যময়ীর সাথে কিন্তু যে জুনাগড় শিলালিপি করেছিল রুদ্রদমন, অর্থাৎ শক শাসক রুদ্রদমনের মেয়ের কিন্তু বিবাহ হয়। ঠিক আছে, এবারে দেখো তার পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন। এবং দেখো এই চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে যদি বিস্তারিত দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কৌটিল্য ছিল বা বিষ্ণুগুপ্ত ছিল, যাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। এবং দেখো এই চন্দ্রগুপ্ত মৌর্য সময় কিন্তু সেলিউকাস আক্রমণ করেছিল। এবং দেখো এখানে দেখো এই যে ধননন্দ রয়েছে, এই ধননন্দের যদি বিশেষত্ব দেখো, ধননন্দ হচ্ছে নন্দবংশের শেষ শাসক এবং শ্রেষ্ঠ শাসক, এবং এই ধননন্দের কিন্তু একটা নিকনেম বা একটা উপনাম রয়েছে, যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দাও। এবারে দেখো বিম্বিসার, এই বিম্বিসার হচ্ছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, এবং বিম্বিসারে কিন্তু দুটো উপাধি রয়েছে, শ্রেণিকা সোনিয়া, এটা কিন্তু খুবই আসে। এবারে দেখো এই বিম্বিসার অনেকে গুলিয়ে ফেলো, তো বিন্দুসার দেখো বিন্দুসারের উপাধি কিন্তু অমিত্রাঘাত। ঠিক আছে, এবং বলতে পারো অশোকের পিতা।
ঠিক আছে, এই হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা। এবারে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে যে চালুক্য রাজার নাম বলো যিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশিন, অর্থাৎ পুলকেশিন দ্বিতীয়। এবং এই দ্বিতীয় পুলকেশিন কিন্তু চালুক্য রাজা মানে বাতাবি চালুক্য রাজা ছিলেন। এবং এখানে দেখো যে এই যে প্রথম যে কীর্তিবর্মন, এই প্রথম কীর্তিবর্মন কিন্তু চালুক্য বংশ মানে বাতাপির যে চালুক্য বংশ ছিল সেই বাতাপি চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এবং দেখো এই তোমাদের যে দ্বিতীয় পুলকেশী রয়েছে, এই দ্বিতীয় পুলকেশীর কিন্তু একজন সভাকবি ছিল রবিকীর্তি। এই রবিকীর্তি কিন্তু একটা প্রশস্তি নির্মাণ করেছিল। ঠিক আছে, কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, এবারে দেখো পরবর্তী প্রশ্ন। এখানে বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এবারে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে চোল রাজার নাম বলো যিনি গঙ্গাইকোণ্ড উপাধি ধারণ করেছিল। তো এটার তো উত্তর হয়ে যাবে রাজেন্দ্র চোল। ঠিক আছে, এবারে দেখো রাজেন্দ্র চোল কিন্তু চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, এবারে যদি চোল সম্পর্কে ডিটেলসে যদি তোমাদের বলি, দেখো চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু বিজয় চোল হচ্ছে। এবং যদি এদের রাজধানী দেখো, এদের রাজধানী কিন্তু হচ্ছে তাঞ্জোর। এবারে তোমাদের যদি বলি এই যে রাজরাজ রয়েছে, এই রাজরাজ থেকেও কিন্তু আগের বারে সম্ভবত একটা প্রশ্ন এসেছিল যে রাজরাজের কিন্তু একটা নিক নেম রয়েছে বা রাজা হওয়ার আগে কিন্তু একটা নাম ছিল, সেটা কি বলো তো? সেটা হচ্ছে কি অরুমলি বর্মা। ঠিক আছে, এবারে দেখো এই যে রাজরাজ রয়েছে, এই রাজরাজ কিন্তু যে সোমেশ্বর, সেই সোমেশ্বরকে কিন্তু বহুবার পরাজিত করে। এবারে দেখো এইটা তোমাদের বলি, এই গঙ্গাইকোণ্ড, এই গঙ্গাই কথার অর্থ হচ্ছে গঙ্গা এবং কোণ্ড কথার অর্থ হচ্ছে বিজেতা। ঠিক আছে, ওই জন্য তোমরা দক্ষিণ ভারতে যত শাসক দেখবে কেউ বাতাবি কোণ্ড বা গঙ্গাইকোণ্ড এই সকল উপাধি নিচ্ছে। এবারে দেখো এই রাজেন্দ্র চোল কখন এই উপাধি নিচ্ছে? যখন পাল সাম্রাজ্য চলছিল বাংলাতে, সেই পাল সাম্রাজ্যের শাসক মহিপালকে আক্রমণ করছে এবং গঙ্গা জল নিচ্ছে এবং গঙ্গাইকোণ্ড উপাধিও কিন্তু নিচ্ছে। এবং দেখো গঙ্গাইকোণ্ড চোলপুরম নামে কিন্তু নতুন রাজধানী কিন্তু এই রাজেন্দ্র চোল প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এবারে দেখো পরবর্তী প্রশ্ন বলছে কি, পরবর্তী প্রশ্ন রয়েছে কুমার সম্ভবম কে লিখেছেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কালিদাস। ঠিক আছে, কালিদাস কিন্তু আরও অনেকগুলো বই লিখেছে, যদি কারো জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও। এবারে দেখো বিষ্ণু শর্মা লিখেছে পঞ্চতন্ত্র। এবং দেখো এই দণ্ডিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে যে দশকুমার চরিতম কে লিখেছে। তো সঠিক উত্তর কিন্তু তখন হয়ে যাবে দণ্ডি। ঠিক আছে, এবারে দেখো তার পরবর্তী প্রশ্ন রয়েছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজধানী কোথায় স্থাপন করেছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উজ্জয়িনী। এবারে দেখো যদি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে তোমাদের বলি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের একজন শাসক। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু শকদের সম্পূর্ণ বিনাশ করেছিল, ওই জন্য একে শকারিও বলা হয়ে থাকে। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবাই কিন্তু নবরত্ন ছিল, কারণ আমরা অনেকেই জানি যে আকবরের সভাতে নবরত্ন ছিল, কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাতেও কিন্তু নবরত্ন ছিল। এবারে যদি গুপ্ত বংশ যদি দেখো, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে তোমাদের চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। এবং প্রথম চন্দ্রগুপ্তর পরে আসবে সমুদ্রগুপ্ত, তারপরে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এবারে দেখো এখানে যদি বলো এই বিদিশাতে কিন্তু যে হেলিওডোটাস, এই হেলিওডোটাস একজন হচ্ছে গ্রিক আক্রমণকারী, সে কিন্তু এখানে গুরুধ্বজ শিলালিপি তৈরি করেছিল। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন হয়ে যাচ্ছে তোমাদের, পরবর্তী প্রশ্ন হচ্ছে মিহিরকুলা বা মিহিরগুলা কে ছিলেন। এই প্রশ্নটা অনেকেই তোমরা পারোনি, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হুন রাজা। এই মিহিরকুলা এবং তেহেরমান এরা দুজনেই কিন্তু হুন রাজা ছিল। এবং দেখো হুনদের কিন্তু যে রাজধানী, সেই রাজধানী কিন্তু ছিল শিয়ালকোট। ঠিক আছে, এবারে দেখো শক রাজা তোমরা জানো যে শকরা কিন্তু মধ্য এশিয়া থেকে এসেছিল, ইউচি শাখা কর্তৃক এরা বিতাড়িত হয়েছিল এবং 5টা শাখার মাধ্যমে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় যেমন উজ্জয়িনী বা নাসিক বা মগধ এই সকল জায়গায় কিন্তু এরা বসতি স্থাপন করেছিল। শকদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই তোমাদের উজ্জয়িনী শক শাসক রুদ্রদামন। ঠিক আছে, ওই যে জুনাগড় শিলালিপি ওটা ইম্পর্টেন্ট রয়েছে।
এবারে ওই শকদের ধ্বংস করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শকারী উপাধি। এবার দেখো কুষাণ রাজার মধ্যে কনিষ্ক ইম্পর্টেন্ট রয়েছে, কনিষ্কের রাজধানী পুরুষপুর। তারপরে কত খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসে? 78 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবারে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কারণ দেখো বৌদ্ধ সম্মেলন থেকে কিন্তু প্রতিবারে প্রশ্ন আসে। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাজগীর। আর যদি বলা হয় কোন রাজা করেছিল, তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অগাতশত্রু, সাল 483 খ্রিস্টপূর্বাব্দে। দেখো আমি তোমাদের এই সম্মেলনের জায়গাগুলোর না একটা ট্রিক আছে, সেই ট্রিকটা বলছি। ট্রিকটা হচ্ছে রাজা বনে পাট কাটে, ঠিক আছে। রাজা মানে হচ্ছে রাজগীর, বনে মানে হচ্ছে বৈশালী, পাট মানে হচ্ছে পাটলিপুত্র, কাটে মানে হচ্ছে কাশ্মীরের কুণ্ডলবন, যাই বলো, ঠিক আছে। এবারে তোমাদের যদি বলি দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কে করছে? দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি করছে কিন্তু কালাশোক করছে। কত? 383-তে। কোথায় করছে? বৈশালীতে, ঠিক আছে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি করছে হচ্ছে অশোক, কোথায় করছে? পাটলিপুত্রতে। এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সেটা করছে কিন্তু কনিষ্ক, কোথায়? কুণ্ডলবনে করছে। তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু প্রতিবারেই আসে, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি বলো তো? রাজগীর, ঠিক আছে। দেখো তার পরবর্তী প্রশ্ন রয়েছে যে কনিষ্কের রাজধানী কোথায় ছিল? তো এটা এক্ষুনি বলে দিয়েছি। তো কনিষ্কের রাজধানী ছিল কিন্তু পুরুষপুর, ঠিক আছে। এবারে তোমরা আমাকে বলো দেখি যে কনিষ্ক একটা বিশেষ কাজ করেছিল। চলো আমি বলে দিচ্ছি। কনিষ্ক কিন্তু চীনের যে রেশম মার্গ, সেই রেশম মার্গ কিন্তু অধিকার করে। এবং দেখো কনিষ্কের রাজসভায় কিন্তু বিশেষ কয়েকজন লোক ছিল। তো তাদের নাম তাও আমি বলে দিচ্ছি। এক তো হচ্ছে অশ্বঘোষ, যে তোমাদের বুদ্ধচরিত লিখেছিল। নাগার্জুন, এই নাগার্জুন কে ছিল? হয়তো তোমরা জানো, যাদের জানা রয়েছে তারা একবার অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। আরও কে ছিল? দেখো চরক ছিল, চরক হচ্ছে আয়ুর্বেদের জনক। বসুমিত্র ছিল, এই বসুমিত্র কিন্তু কি লিখেছিল? মহাবিভাস। আর যদি বলে পতঞ্জলি কি লিখেছিল? পতঞ্জলি লিখেছিল কিন্তু মহাভাস, ঠিক আছে। এছাড়াও সুশ্রত ছিল শল্যবিদ্যার জনক, এবং এই কনিষ্ককে কিন্তু দ্বিতীয় অশোকও বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোন সম্রাটের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রথম কুমারগুপ্ত। এবং দেখো এই যে প্রথম কুমারগুপ্ত কিন্তু একটা উপাধি ধারণ করেছিল, সেটা কি বলতো? মহেন্দ্রদ্বিত্ত উপাধি ধারণ করে। এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল কিন্তু কুতুবুদ্দিন আইবকের সেনাপতি বখতিয়ার খলজি, ঠিক আছে। এবারে দেখো স্কন্দগুপ্তকে এই যে গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাপকও বলা হয়। কেন বলা হতো? কারণ এই সময়ে হুনরা আক্রমণ করেছিল এবং সে আক্রমণকে প্রতিহত করেছিল। আবার প্রশ্নটাকে এরকমভাবেও দেয় যে স্কন্দগুপ্তের সময়ে কোন বিদেশি শক্তি আক্রমণ করে? তো অ্যান্সার হয়ে যাবে মানে হুনরা। তো এবারে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে তো একটু আগেই বললাম যে সরকারি উপাধি নেওয়া হয়। তারপর হচ্ছে এর সবাই নবরত্ন ছিল, ঠিক আছে। এবারে দেখো সমুদ্রগুপ্ত, খুবই ইম্পর্টেন্ট। সমুদ্রগুপ্ত লিচ্ছবি দহিত্র বলা হয়। তারপর হচ্ছে 100 যুদ্ধের বীর পুরুষও বলা হয়। এরকম অনেক উপাধি কিন্তু রয়েছে। তারপরে দেখো এই সমুদ্রগুপ্ত কিন্তু গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। এবং এর সভাকবি কে ছিল? এর সভাকবি ছিল কিন্তু বাণভট্ট একটা প্রশস্তি রচনা করেছিল। সেই প্রশস্তিটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদ সাম্রাজ্য প্রতিষ্ঠায় সফল হয়েছিল? তো এটা সহজেই রয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মগধ, ঠিক আছে। মগধের রাজধানী কি? মগধের রাজধানী কিন্তু রাজগীর বা গ্রীব্রজও বলতে পারো। এবারে দেখো এই কাশী রাজধানী বারাণসী। এবং তোমরা যদি ওইটা দেখো যে দুটো গণতান্ত্রিক মহাজনপদ ছিল, একটা হচ্ছে বিজ্জি, একটা হচ্ছে মল্ল, ঠিক আছে। তো এগুলোর কিন্তু তোমরা যে রাজধানী সেটাও কিন্তু জেনে নেবে। যেমন বিজ্জি রাজধানী ছিল বৈশালী, মল্ল রাজধানী ছিল পাওয়াপুরী। এইগুলোও কিন্তু তোমরা একবার ভালো করে চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। এই ছিল আজকের আমাদের মূল 11টা প্রশ্ন। কার কীরকম লাগছে
সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও একবার কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।